অনেক দূরে এক সবুজ গ্রাম, নাম তার সবুজপুর। চারিদিকে নরম ঘাস, পাখির ডাক আর রোদের হাসি। এই গ্রামেই থাকে ছোট মেয়ে রিমি। রিমির মনে সব সময় আনন্দ থাকতো, কিন্তু আসলে সে ছিল অনেক গরিব ঘরের একটি মেয়ে। একদিন রিমি আনমনে ঘাস দেখে বলে, আহা, এই ঘাসগুলো কত সুন্দর! যদি আমার জীবনটাও ঘাসের মতো নরম হতো আর এমন সুন্দর হতো, কতই না ভালো হতো। এই সব কথা ভেবে রিমি বাড়িতে চলে যায়। রিমির এই পৃথিবীতে আপন বলতে তার একটা দাদি ছিল, যার কাছে রিমি ছোট থেকেই বড় হয়। দাদি আমার জন্য কত কষ্ট করে এই বৃদ্ধ বয়সে, কিন্তু আমি যদি দাদির হয়ে কোনো কাজ করতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। যদি আমিও একটা কাজ পেতাম, দাদি নিশ্চয়ই খুব খুশি হতো। এখন দাদি হয়তো অনেক ক্ষুধার্ত। রিমি মা, কি এত বিড়বিড় করছিস বলতো? নিশ্চয়ই আবার আমাকে নিয়ে চিন্তা করছিস। তুই এত ভাবিস না, আমার কিচ্ছু হবে না। এতদিন যেহেতু কিছু হয়নি, তাহলে আজও হবে না। দাদি, ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, এখন তুমি আবার আমাকে কেন এসব বলছো? তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো? আমার বিশ্বাস একদিন তুই তোর মা বাবাকে ঠিক খুঁজে পাবি। সেদিন আর আমাকে প্রয়োজন হবে না রে বাছা। দাদি, আমার মা বাবা আছে কিনা আমার মনে নেই। তাদের থেকে আমি অনেক আগে হারিয়ে গিয়েছি, তাই এখন তাদেরকে আমি মনেও করতে চাই না। আমার যত ভাবনা চিন্তা, যত সব আনন্দ সুখ দুঃখ, সবই তুমি। এখন ওসব কথা রাখো। বলো, রাতে তুমি কি খাবে? আজ আমি রান্না করব। সারাদিন তুমি অন্যের বাড়িতে কাজ করে আবার রাতে রান্না করো, এটা আমার ভালো লাগে না। যখন তুই ছিলি না, তখনও তো রেঁধেই খেতাম। আর এখন এত সুখী কপালে সইবে। আর আমি পারবো, তোকে এত চিন্তা করতে হবে না। এখন তোর খেলাধুলা আর পড়ালেখার করার বয়স, কিন্তু আমি সেটা পারছি না যে। সময় এলে সব কিছু হবে। তুমি এই বয়সে বাইরে আর ঘরে এত চিন্তিত থেকে কিভাবে বাঁচবে বলো? তুমি এত চিন্তা না করে তাই বিশ্রাম নাও। তোমার এখন এত চিন্তা করার বয়স না, যেমন আমার কাজ করার বয়স নয়। আজকাল বড্ড বেশি কথা বলা শিখেছিস দেখছি, পাকা বুড়ি একটা। আচ্ছা যা, তবে তুই জলখাবারের ব্যবস্থা কর। তারপর রিমি খাবার তৈরি করে তার দাদিকে এনে দেয় এবং তারা দুজন মিলে খাবার শেষ করে আর তারপর তারা ঘুমিয়ে পড়ে। এভাবেই কাটতে থাকে রিমির দিন। কিন্তু রিমি সব সময় ভাবতো কিভাবে সে একটা কাজ করবে আর নিজের দাদিকে নিয়ে সুখে থাকবে। এমনই একদিন রিমি যখন নিজের উঠানে বসে এইসব কথা বলছিল, তখনই রিমি একটা আওয়াজ শুনতে পায়। রিমি দেখে যে কেউ একজন ঘোষণা করছে যে, শুনুন শুনুন শুনুন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। আমাদের এই গ্রামের মধ্যে এক বিশাল বড় পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আর সেই আয়োজনে বিশেষ অতিথিরা আসবেন, যারা দেখবেন নতুন ইউনিক পোশাক পরে কারা পিঠা বিক্রি করছে। যার পিঠা সুস্বাদু আর ড্রেস ইউনিক হবে, সেই হবে ওই প্রতিযোগিতার বিজয়ী। আর সে পাবে নগদ 50,000 টাকা। আরে বাহ, এটা তো আমার জন্য খুবই বড় একটা সুযোগ। যাই, দাদিকে গিয়ে বলি। দাদি, ও দাদি, তাড়াতাড়ি ওঠো গো। কি হয়েছে? এত চেঁচামেচি করছিস কেন? দাদি, এই গায়ে এক পিঠার উৎসব হবে। তুমি না সুন্দর সুন্দর পিঠা বানাতে পারো, তাহলে ওই প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করব। তারপর 50,000 টাকা জিতে আনবো। আরে বাচ্চা, পিঠা বানাতে অনেক খরচ। আমাদের অত টাকা আছে যে পিঠা বানাবো? আর আমি সব ঘরে থেকে শুনেছি, শুধু পিঠা নয়, সাথে ইউনিক ড্রেসও পরতে হবে। তা তোর কি ভালো ড্রেস আছে, যেটা পরে তুই পিঠা উৎসবে পিঠা বিক্রি করতে যাবি? হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলেছ।
তাহলে বাদ দাও, আমাদের মতো গরিবদের এত শখ আল্লাহ থাকতে নেই। আমি ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব না। এই কথা বলে রিমি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে যায়। আরে বাচ্চা শোন, কি হলো? মন খারাপ করলি যে? যেটা সত্যি আমি সেটাই বলেছি। রিমি তার দাদির কোনো কথাই শোনে না। সে চুপচাপ ঘাসের ওপর গিয়ে কান্না করতে থাকে। তখনই ঘাসের ভেতর থেকে একটা আলো বেরিয়ে আসে, আর সেই আলোর মধ্য থেকে একটা ঘাসপরি প্রকট হয় আর রিমির হাতের ওপর এসে বসে। ছোট্ট ঘাসপরিকে দেখে রিমি অনেক অবাক হয়ে যায়। তারপর রিমি বলে, আরে বাহ, তুমি তো একেবারে প্রজাপতি নয়, তাহলে তুমি কে? ঠিক পরীদের মতো, কিন্তু অনেক ছোট। তুমি আমাকে দেখতে পাচ্ছ রিমি? আমি ঘাসপরির রানী পরী। আমি এই ঘাসের মধ্যেই থাকি, আমাদের এই ঘাসের মধ্যেই বসবাস। কিন্তু তোমার দুঃখ কষ্ট আমাকে জাগিয়ে তুলেছে। বলো, তোমার কি চাই? আসলে আমার একটা ইউনিক লেহেঙ্গা চাই আর অনেকগুলো পিঠা, যেগুলো আমার পিঠা উৎসবে লাগবে। আমি পিঠা বিক্রি করব ইউনিক ড্রেস পরে, কিন্তু সেটা কি সম্ভব? তুমি এত ছোট্ট একটা পরী হয়ে কিভাবে আমায় এত কিছু দেবে? আমি সবকিছুই পারবো, তুমি শুধু নিজের চোখটা বন্ধ করো আর তারপর দেখো আমার জাদু। এরপর ঘাসপরি জাদু করে তাকে একটা সুন্দর ঘাসের লেহেঙ্গা প্রকট করে দেয়। রিমি এবার নিজের চোখ খোলো, এটা কোনো সাধারণ লেহেঙ্গা নয়, এটা ঠিক তোমার সাইজের জাদুর ঘাসের লেহেঙ্গা। এই লেহেঙ্গা পরে তুমি যেই কাজ করবে সেই কাজেই সফলতা পাবে। আরে বাহ, এটা তো সত্যি সত্যি ঘাসের লেহেঙ্গা। পরি, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। তারপর ঘাসপরি সেখান থেকে বিদায় নেয় আর রিমি সেই ঘাসের লেহেঙ্গা নিয়ে তার বাড়িতে চলে আসে। তখন রিমি দেখে তার দাদি তার জন্য পিঠা তৈরি করছে। এটা দেখে রিমি আরো খুশি হয়ে যায়। ও দাদি, তুমি পিঠা পুলি কিভাবে বানাচ্ছ? আরে বাচ্চা, পুরাতন কয়েকটা গুঁড়ি ছিল, যেগুলো দিয়েই এতগুলো পিঠা হলো। কিভাবে হলো আমি কিছুই বুঝতে পারছি না। আমি জানি এই সব কিছু হয়েছে ঘাসের লেহেঙ্গার জন্য, যেটা আমাকে ঘাস পরে দিয়েছে। দাঁড়াও, আমি এখনই লেহেঙ্গাটি পরে আসি আর পিঠাগুলো রেডি করো, আমি তাড়াতাড়ি পিঠা উৎসবে যাব। তারপর রিমি সেই ঘাসের তৈরি লেহেঙ্গাটি পরে নেয় আর ঘাসের লেহেঙ্গা পরে তাদের হাতের পিঠা নিয়ে চলে যায় সেই পিঠা উৎসবে। সেইখানে রিমি প্রবেশ করতেই সবাই রিমির দিকেই তাকিয়ে থাকে। রিমি তখন বিচারকদের মন জয় করে ফেলে আর সবাই রিমির এমন ইউনিক পোশাক আর পিঠা খেয়ে খুবই আনন্দিত হয়। এরপর বিচারকরা রিমিকে সেই প্রতিযোগিতায় ফার্স্ট ঘোষণা করে আর সে 50,000 টাকা উপহার পেয়ে যায়। এরপর রিমি খুশি মনে তার বাড়িতে চলে আসে আর তার দাদি রিমির এমন সফলতায় অনেক খুশি হয়ে যায়। এরপর রিমি তার দাদি নামে একটা বিশাল বড় দোকান দেয়, যেখানে অনেক ইউনিক ড্রেস ওঠায়। ইউনিক ড্রেসগুলো রিমির অনেক ভালোভাবে বিক্রি হতে থাকে। এইভাবে রিমির জীবন জাদুর ঘাসের লেহেঙ্গার সাহায্যে সুখে স্বাচ্ছন্দ্যে হাসি আনন্দে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা তোমাদের সুন্দর নাম দিয়ে গল্প শুনতে চাও তারা তাদের নামটি কমেন্ট বক্সে লিখে জানাও, আমরা পরবর্তী গল্পে তোমাদের নাম ব্যবহার করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।